ঈশ্বর সেবার সঙ্গে যিনি মানব সেবাকে সংযুক্ত করেছিলেন, যার স্থাপিত মন্দির এবং মঠ আজ ভারতের নানা স্থানে আর্ত নিপীড়িত মানুষের সেবায় নিয়োজিত, তিনি হলেন স্বামী প্রণবানন্দ। ভারত সেবাশ্রম সংঘের নাম আজ ভারতের সর্বত্র ছড়িয়ে পড়েছে। এই সংঘের কর্মীরা সারা জীবন ধরে মুমূর্ষ মানুষের সেবা করে চলেছেন। যখনই কোনো প্রাকৃতিক বিপর্যয়ের খবর আসে, জীবন তুচ্ছ করে তারা সেখানে চলে যান। বিভিন্ন তীর্থক্ষেত্রে পাণ্ডাদের দৌরাত্ম্য আগের থেকে অনেক কমে গেছে, আর এই সব মহান সেবাব্রতের অন্তরালে আছেন স্বামী প্রণবানন্দ। 1899 খ্রিস্টাব্দের 29 জানুয়ারি, 1302 বঙ্গাব্দের 16ই মাঘ স্বামী প্রণবানন্দ আবির্ভূত হয়েছিলেন। তার জন্ম হয় বাংলাদেশের ফরিদপুর জেলার বাজিতপুর গ্রামে। তার পিতা বিষ্ণুচরণ দাস ভূঁইয়া জমিদারি সেরেস্তায় কাজ করতেন, আর তার ছিল তেজারতির কারবার। মা সারদা দেবী ছিলেন ভক্তিমতী রমণী। বিষ্ণু ভূঁইয়ার 4 পুত্র এবং 2 কন্যা। প্রণবানন্দের নাম ছিল বিনোদ। তিনি ছিলেন তৃতীয় সন্তান। এই সন্তান জন্মগ্রহণের আগে মা একটি স্বপ্ন দেখেছিলেন। মা দেখলেন মহাদেব পুত্ররূপে তার কোল আলো করে শুয়ে আছেন। এই স্বপ্ন দর্শনের কথা স্বামীকে জানিয়েছিলেন। স্বামী বলেন, সত্যি ইষ্টদেব আমাদের ঘরে আসছেন, এখন তাকে কিভাবে অভ্যর্থনা করবে সে কথা চিন্তা করো। বাজিতপুরে উচ্চ ইংরাজি স্কুলে তার পড়াশোনা শুরু হয়েছিল। বাল্যকাল থেকেই বিনোদ ছিল নিরামিষাশী। তখন থেকেই তিনি প্রজ্ঞাবান ব্যক্তিত্বের অধিকারী। হরিনাম সংকীর্তনে প্রতি তার বিশেষ আকর্ষণ ছিল। নিজে কীর্তন গাইতে পারতেন না, কিন্তু কীর্তনের আসরে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকতেন। হরিদাস কবিরাজের বাড়িতে দুর্গাপূজার অনুষ্ঠান এসেছেন। হঠাৎ তার মনে হলো, এ তো মাটির প্রতিমা, এতে কি সত্যি সত্যি প্রাণ প্রতিষ্ঠিত হয়েছে? মনের সংশয় দূর করার জন্য বললেন, দেবী, যদি সত্যি হও তাহলে তুমি এখনই আমাকে দর্শন দাও। তখনই একটা অলৌকিক ঘটনা ঘটে গেল। মৃন্ময়ী মূর্তি চিন্ময়ী দেবী হিসাবে তার সামনে আবির্ভূতা হলেন। মনে হলো মহাশক্তি বুঝি বিনোদকে আচ্ছন্ন করেছে। এই ঘটনায় কিশোর বিনোদ আরও বেশি ঈশ্বরাভিমুখী হয়ে উঠলেন। আত্মশক্তিতে বলবান হলেন। তিনি বুঝতে পারলেন আত্মোপলব্ধির মধ্যেই আসল ধর্ম লুকিয়ে আছে। এর জন্য চাই ত্যাগ, নিষ্ঠা, ব্রহ্মচর্য আর সংযম। এবার তিনি সাধনায় ডুবে গেলেন। তার সাধনভূমি ছিল খালের তীরের শ্মশান ক্ষেত্র। কোনো কোনো সময় সারা রাত ধরে ধ্যান করতেন। তার মা বাবা অবশ্য এই পথে বাধা সৃষ্টি করেননি। দিনে দিনে তিনি এক তপস্বী ব্রহ্মচারী হিসাবে আত্মপ্রকাশ করতে লাগলেন। মাছ, মাংস, দুধ, ঘি, ডিম প্রভৃতি আহার করতেন না। নুন ভাত বা জল ভাত বা আলু সেদ্ধ ভাতই ছিল তার একমাত্র আহার্য। এর পাশাপাশি কঠিন ব্যায়ামও করতেন। বিনোদ বিশ্বাস করতেন, শরীর নিরোগ না হলে মানুষ কোনো কাজে সফল হবে না। পুত্রের এই আচার আচরণের পিছনে চিন্তিত হয়েছিলেন, কিন্তু তার এমন ব্যক্তিত্ব ছিল যে তার সামনে কেউ কোনো কথা বলতে পারত না। তাই বিষ্ণু ভূঁইয়া তার কুলপুরোহিত মহেন্দ্র চক্রবর্তীকে বললেন, যাতে বিনোদকে শরীর রক্ষার জন্য আমিষ আহারে রাজি করানো যায়। এই প্রস্তাব শুনে বিনোদ বলেছিলেন, দেখুন ঠাকুরমশাই, ভগবান আমাকে যে শক্তি দিয়েছেন, আমি যদি ভালো খাওয়া দাওয়া করি তাহলে সেই শক্তি নষ্ট হয়ে যেতে পারে। সেই শক্তিকে রক্ষা করাই হলো আমার একমাত্র কর্তব্য। তখন বাংলায় বিভিন্ন পল্লীতে হরিসংকীর্তনের প্রচলন ছিল। বিনোদ এক সংকীর্তনের দল গড়ে তুললেন। সাধু বিনোদ হিসাবে আত্মপ্রকাশ করলেন। সন্ন্যাসীপ্রবর ভোলাগিরি মহারাজ তখন বাজিতপুরে এসে উপস্থিত হয়েছিলেন। ভোলাগিরি এলেন বিনোদের আশ্রম কুটিরে। বিনোদের মাকে ডেকে তিনি বলেছিলেন, আরে বেটি, তোর এই বেটা একদিন রাজচক্রবর্তী হবে, তুই মোটেই চিন্তা করিস না। 1925 খ্রিস্টাব্দে ভোলাগিরি প্রণবানন্দের আশ্রমে এসে তাকে সংঘগুরু হিসাবে দেখে খুবই খুশি হয়েছিলেন। 1910 থেকে 1916 সাল পর্যন্ত বিনোদ কঠোর সংযমের মাধ্যমে জীবন কাটিয়েছেন। 1916 সালে প্রবেশিকা পরীক্ষা দেন, কিন্তু এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি। তখন ছিল স্বদেশী যুগ। মাদারীপুর ছিল বিপ্লবীদের গোপন কেন্দ্র।
পূর্ণদাস ওই মহকুমার ছেলে। তিনি ব্রহ্মচারী বিনোদের সাথে পরিচিত হলেন। তারপর বিনোদের সঙ্গে তার ঘনিষ্ঠতা হয়েছিল। ঢাকা, বরিশাল, চট্টগ্রাম থেকে স্বদেশ মন্ত্রে দীক্ষিত তরুণরা বিনোদের সঙ্গে দেখা করতে এলেন। ব্রহ্মচারী বিনোদ এইসব ছেলেদের আধ্যাত্মিক মন্ত্রে উজ্জীবিত করেছিলেন। অনেকে তার সঙ্গে যুক্ত হয়ে পড়েন। পুলিশের দৃষ্টি পড়ল বিনোদের ওপর। 1914 সালে ফরিদপুরের ষড়যন্ত্র মামলায় আসামি হিসাবে গ্রেপ্তার করা হলো। অবশ্য প্রমাণের অভাবে তাকে ছেড়ে দেওয়া হয়। বিনোদ এক অখণ্ড মহা শক্তিশালী হিন্দু জাতি গঠনের স্বপ্ন দেখতেন। তিনি এই আধ্যাত্মবাদ সকলের মধ্যে প্রচার করার জন্য আগ্রহী হয়ে ওঠেন। তার পিতৃদেব ইতিমধ্যেই দেহান্তরিত হয়েছেন। মায়ের অনুরোধে এলেন গয়াধামে। সেখানে লক্ষ্য করলেন নিরীহ তীর্থযাত্রীদের ওপর পাষণ্ড পাণ্ডাদের অত্যাচার। শপথ নিলেন যে করেই হোক এই অত্যাচার বন্ধ করতে হবে। ভারতের তীর্থ সংস্কার হলো তাঁর এই জীবনের সবথেকে বড় কাজ। স্থাপন করলেন ভারত সেবাশ্রম সংঘ। ভারতের প্রত্যেকটি তীর্থে এর শাখা সংগঠন তৈরি করলেন। তাকে এই কাজ করতে গিয়ে নানা ধরনের প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়। পাণ্ডারা সশস্ত্র আক্রমণ চালিয়েছিল ওইসব অসহায় সন্ন্যাসীদের ওপর, কিন্তু শেষ পর্যন্ত তার ভারত সেবাশ্রম সংঘের কর্মধারাই জয়যুক্ত হলো। নামে ফিরে আসার পর মাদারীপুর সেবাশ্রম এবং বাজিতপুর সেবাশ্রম স্থাপন করলেন। নানা ধরনের সমাজ সেবামূলক কাজে আত্মনিয়োগ করলেন। কলকাতায় এলেন। সহকর্মীদের নিয়ে শহরে এক প্রান্ত থেকে অপর প্রান্তে ঘুরে ঘুরে অর্থ সংগ্রহ করতে লাগলেন। যোগাযোগ হলো দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, ডাক্তার বিধানচন্দ্র রায় এবং শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মতো বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিবর্গের সঙ্গে। তারা এই যোগী পুরুষের সঙ্গে পরিচিত হয়ে মুগ্ধ হয়েছিলেন। এইভাবে একের পর এক সমাজ সেবামূলক কাজে বিনোদ এবং তার অনুগত কর্মীরা যথেষ্ট কৃতিত্ব দেখিয়েছিলেন। 1921 সালে খুলনা জেলার সাতক্ষীরা মহকুমা এবং সুন্দরবনে দুর্ভিক্ষ দেখা দেয়। প্রফুল্লচন্দ্র রায় ক্ষুধিত মানুষদের দুঃখ দুর্দশা দূর করার জন্য ছিলেন বদ্ধপরিকর। সেই সময় বিনোদ তার 500 কর্মী নিয়ে দুর্ভিক্ষ পীড়িত অঞ্চলে ঝাঁপিয়ে পড়লেন। এই খবর শুনে আচার্য খুবই খুশি হয়েছিলেন। 1924 সালের জানুয়ারি মাসে প্রয়াগধামের অর্ধকুম্ভ মেলায় গিয়ে স্বামী গোবিন্দানন্দ গিরি মহারাজের কাছ থেকে বিনোদ সন্ন্যাস মন্ত্রে দীক্ষিত হলেন। তার নাম হলো প্রণবানন্দ। এতদিন পর্যন্ত শ্বেত শুভ্র পোশাক পরিধান করতেন, এবার গৈরিক বেশ ধারণ করলেন। স্বামী প্রণবানন্দ বলতেন, আত্মবিশ্বাস বলে বলীয়ান হতে হবে। ক্ষুদ্র ক্ষুদ্র শক্তিগুলিকে সম্মানিত করে বিরাট সংঘ শক্তি গঠন করতে হবে। ভুলে যেতে হবে রিপুর উত্তেজনা, রক্ষা করতে হবে বিপন্নকে, শান্তি আর সুখ দিতে হবে সন্তপ্তকে, আশ্রয় দিতে হবে নিরাশ্রয়কে। এইভাবেই তিনি তার সেবা এবং উদ্দেশ্যের কথা সর্বত্র প্রচার করলেন। কলকাতার বালিগঞ্জে ভারত সেবাশ্রম সংঘের মূল কেন্দ্র স্থাপিত হলো। সেবা কার্যের জন্য অর্থের প্রয়োজন, তাই অর্থ সংগ্রহের জন্য তিনি তৈরি করলেন চারণ দল। 200 জন ত্যাগী কর্মী এই চারণ দলে যোগদান করেছিলেন। তারা নগরে নগরে পরিভ্রমণ করতে করতে অতীত ভারতের মহিমামণ্ডিত গান গাইতেন। জনসাধারণ স্বতঃপ্রণোদিত হয়ে অর্থ সাহায্য করতেন। 1927 সালের মার্চ মাসে হরিদ্বারে পূর্ণ কুম্ভ মেলায় আচার্যদেব আসন পাতলেন। তখন তিনি এক সৎ গুরু হিসাবে আত্মপ্রকাশ করেছেন। দীর্ঘক্ষণ ধ্যানে নিমগ্ন থাকতেন। তিনি এমন এক হিন্দু সমাজ গঠনের কথা ভাবলেন যার মধ্যে সাম্য এবং সমাজতন্ত্র থাকবে। প্রণব পত্রিকা প্রকাশিত হলো। এই পত্রিকার প্রতিটি সংখ্যায় বিভিন্ন লেখকেরা নানা বিষয় নিয়ে প্রবন্ধ রচনা করলেন। 1928 সালে তিনি সদ্গুরু হিসাবে অবতীর্ণ হলেন। হাজার হাজার মানুষকে সাধন দীক্ষা প্রদান করলেন। গুরুদক্ষিণা হিসাবে মাত্র 5টি হরিতকি গ্রহণ করতেন। হিন্দু সমাজের ভেতর আছে অস্পৃশ্যতার গ্লানি, আছে ভেদাভেদ, এই সব বিষয়গুলিকে দূর করতে হবে। স্থাপন করলেন মিলন মন্দির। 1934 সালে পূর্ববঙ্গের অনুন্নত মানুষদের নিয়ে বাজিতপুর আশ্রমে এক বিরাট হিন্দু মহাসম্মেলনের আয়োজন করেছিলেন।
প্রায় 50,000 মানুষ সেই অধিবেশনে যোগদান করেছিলেন। স্বামীজির মুখনিসৃত বাণী শুনে তারা নববলে বলীয়ান হয়ে ওঠেন। মাত্র 44 বছর বয়সে কলকাতার বালিগঞ্জের ভারত সেবাশ্রম সংঘে তার মৃত্যু হয়। তিনি মহাপ্রয়াত হন 1941 সালের 8ই জানুয়ারি বুধবার রাত 12:45। চিরবিদায়ের সময় সন্তানদের উদ্দেশ্য করে বলেছিলেন, আমার জীবনে লহিয়া জীবন জাগরে সকল দেশ। দর্শক বন্ধুগণ, যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। সকলে সঙ্গে থাকবেন। সকলকে ধন্যবাদ। নমস্কার।